আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 6 মাসের জন্য চট্টগ্রামের নিউ মরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্বে নৌবাহিনী, এরপর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি। সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ডিবির হাতে গ্রেফতার, মানিকগঞ্জে হত্যা মামলায় হাজির করা হবে আদালতে। এবং প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। এরপর চুক্তি করা হবে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পর্যালোচনা চলছে। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির সাথে বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দিতে উপযুক্ত হিসেবে বিবেচনা করেছে বন্দর কর্তৃপক্ষ। সাইফ পাওয়ারটেকের সাথে করা চুক্তি 7 জুলাই শেষ হবে। এর আগেই নৌবাহিনীর সাথে চুক্তি হবে, তবে সাইফটেক পাওয়ারের সাথে বন্দরের অন্যান্য চুক্তি অপরিবর্তিত থাকবে। নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। 6 মাস পর বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য চুক্তি পর্যালোচনা চলছে বলে জানান নৌ উপদেষ্টা। আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে, এটা হচ্ছে অপারেশন। আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আসে অপারেট করতে চায়, তাহলে তো আমি আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছে কি আমার সুবিধা হচ্ছে না। আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে। দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হবে বলে দাবি করেন উপদেষ্টা। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এখানে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের। বন্দরে কর্মরত কারোর চাকরি যাবে না জানিয়ে উপদেষ্টা বলেন, মোংলা বন্দরে চীন 2টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি গঠনের প্রস্তাবে বিএনপি, জামায়াত সহ প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। প্রতি 10 বছর পর পর একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একমত হয়েছে দলগুলো। ঐকমত্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালেও। রিপোর্ট আরও জানাচ্ছেন জান্নাতুল বাক্কা কেকা। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের 2য় দফা বৈঠকের 8ম দিনের আলোচনা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে প্রথমবারের মতো আলোচনা শুরুতেই একমত হন রাজনৈতিক দলগুলো। আদমশুমারি যেটা করে আমাদের দেশে আর অলমোস্ট আফটার 10 ইয়ার্স, তো এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে, সংবিধানটা অন্তর্ভুক্ত থাকবে। প্রতি 10 বছর পর জনসংখ্যা জরিপের প্রেক্ষিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য একটি শক্তিশালী কমিটি গঠনের পক্ষে একমত দলগুলো। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে ঐক্যমত হয়েছে সকল রাজনৈতিক দলের। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। জাতীয় ঐক্যমত কমিশন বলছে, এভাবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ তৈরিতে তারা আশাবাদী। দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি
এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কে হবেন সে বিষয়ে বিশদ আলোচনা হয়নি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলার ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ জেলা ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জে কয়েকটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে। বনানী কবরস্থানে দাফন করা হয়েছে 60, 70 ও 80 দশকের প্রখ্যাত কণ্ঠশিল্পী জিনাত রেহানাকে। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার জোহরের পর গুলশান আজাদ মসজিদে প্রথম ও বিকাল 3টায় চ্যানেল আইয়ে দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি খ্যাত গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। সুলতানা হিমুর রিপোর্ট। 60-এর দশক থেকে গানের জগতে পরিচিত এক নাম শিল্পী জিনাত রেহানা। শিল্পী পরিবারের মেয়ে জিনাত গানের জগতে পা রাখেন 1964 সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে। সেখানেই 1968 সালে জিনাত রেহানার সাগরের তীর থেকে গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তিনি। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত। আধুনিক আধ্যাত্মিক গানের গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি জিনাত রেহানা করেছেন ছোটদের গানও। কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে নিউমোনিয়া সহ নানা জটিল রোগে ভুগছিলেন জিনাত রেহানা। দীর্ঘদিন হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 19শে জুন তাকে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল 77 বছর। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমরা সবসময় তার গান শুনে আসছি, তার গান, এবং সে এছাড়াও কিন্তু সমাজসেবী ছিলেন। তো উনিও চেয়েছিল যে ওনার যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, ওনার দাফন এবং সব ধরনের আয়োজন সেদিনই জানি হয়। জিনাত রেহানার মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। দুপুর 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানার শিল্পী জীবনের অবদান তুলে ধরেন গুণীজনেরা। আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, দেখেছি, অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। পৃথিবীতে উনি ভালো যে কাজগুলো করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কাজগুলোকে ধরে তাকে যাতে ক্ষমা করে দেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মানুষ হিসেবে বলবো যে শিল্পী হিসেবে যেরকম একটা অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন, এবং জীবনে আমি তাকে কারোর সঙ্গে যে একটা রাগ করা কিংবা ইয়ে করা এরকম আমি দেখিনি। মানে শেষ প্রান্তীয় জীবনের শেষ প্রান্তীয় তার গলা টনটনা ছিল এবং সুরে গাইতেন তিনি। অসাধারণ আধুনিক বাংলা, একেবারে এখনকার আধুনিক গানের চাইতেও আধুনিক করে। আর তার আরেকটা জিনিস দেখতাম, তার শেষ জীবন পর্যন্ত তার কণ্ঠ কিন্তু ক্লান্ত হয়নি। পরে বনানী কবরস্থানে জিনাত রেহানার দাফন সম্পন্ন হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। দেশের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে মিশ্র চিরসবুজ ও সবুজ বন রয়েছে, যেগুলো পাহাড়ি বন নামেই বেশি পরিচিত। এসব বন প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার। বনগুলো উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়ের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস। বিশেষজ্ঞরা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগ জরুরি। পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বৈচিত্র্যময় উদ্ভিদরাজিতে পরিপূর্ণ পাহাড়ি বনের প্রতিবেশ ব্যবস্থায় আশ্রয় মিলেছে পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ ও উভচর অসংখ্য বন্যপ্রাণীর। মথুরা, কাঠময়ূর, পাহাড়ি নীলকান্ত সহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এসব বনে। রয়েছে হাতি, হরিণ, বানর, হনুমান, ভল্লুক সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীও। পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে দেখা যায় এশিয়ার সবচেয়ে বড় কচ্ছপ, শিলা কচ্ছপ। এছাড়াও হলদে পাহাড়ি কচ্ছপ, আরাকানি কচ্ছপ, পাতাকাছিমের বিচরণ রয়েছে এই বনে।
সরীসৃপ প্রাণীর বিশাল অংশ জুড়ে রয়েছে সাপ। এর মধ্যে বার্মিজ অজগর, দুধরাজ, ফণী মনসা, কালনাগিনী অন্যতম। বিভিন্ন প্রজাতির টিকটিকি জাতীয় প্রাণীর আধিপত্য রয়েছে পাহাড়ি বনে। নদী ও ছড়ার পাশাপাশি সারা বছর পানির যোগান দেয় পাহাড়ি বনের অসংখ্য ঝর্ণা। বনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকাও। তবে নির্বিচারে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে আয়তন কমছে পাহাড়ি বনের। এতে হুমকিতে পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থা সহ সামগ্রিক পরিবেশ। বিশেষজ্ঞদের মতে পরিবেশের উন্নয়ন সহ জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পাহাড়ি বন সংরক্ষণের বিকল্প নেই। এসব বন সংরক্ষণ করা হলে ভালো থাকবে পাহাড়ি প্রতিবেশ, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নগরের প্রবীণ নাগরিকদের জীবনে ছাদ কৃষি হয়ে উঠছে শান্তি ও স্বস্তির ঠিকানা। সময় কাটানোর পাশাপাশি তাদের মানসিক প্রশান্তিরও আশ্রয়স্থল হয়ে উঠছে ছাদ কৃষি। মহাখালীর ডিওএইচএসে এমনই এক দৃষ্টান্ত গড়েছেন মমতাজ জামান। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মহাখালীর ডিওএইচএসের 2700 বর্গফুটের এই ছাদ জুড়ে ফুল, ফল, শাকসবজি আর রকমারি উদ্ভিদ নিয়ে সাজানো। খুব ঘন নয়, তবে পরিপাটি এই সবুজের মাঝেই দিনের বেশিরভাগ সময় কাটে প্রবীণ নাগরিক মমতাজ জামানের। বার্ধক্য জীবনে নিঃসঙ্গতা কাটাতে নিজের ভালোবাসা আর যত্নে গড়ে তুলেছেন এই ছাদ কৃষির আয়োজন। কয় ছেলে কয় মেয়ে? 3 মেয়ে বলে 2 মেয়ে 1 ছেলে। সবাই দেশে আছে? সবাই দেশে আছে, যে যার সেটেল। মাশাআল্লাহ, তো আপনি তো খুব সুখী মানুষ। দোয়া করবেন। আর ছেলেমেয়েরাও তো আসতে পায় না, সবাই ব্যস্ত, টিচারি পড়ায়, তাদের আমার আশা লাগবে না। ফোন করো, খুঁজলো, আমি ভালো আছি, আমি ব্যস্ত আছি। এই গাছগাছালি এখন উদ্যোক্তার জীবনের অন্যতম প্রেরণা, মানসিক এবং শারীরিক সক্ষমতা ধরে রাখার মূল মন্ত্র। ছেলে বাইরে গেছে বেড়াতে আমেরিকা, এই জন্য আমি বাসায় থাকতে পারি না। আমার ছেলে মেয়ে দেবে না বাসায়, খালি বাসায়। দিনে আসি, রাতে আমার মেয়ের বাসায় চলে যাই, ওই ক্যান্টনমেন্টের বাসা, ওই থাকতে দেয় না। এই জন্য 2 দিন বাগান দেখি না, অস্থির লাগছে। আজকে আমার মেয়ের বাড়ি থেকে এসেই বাগানে আসছি। বয়সের সীমাকে অতিক্রম করে এখানকার প্রতিটি উদ্ভিদের সাথে গড়েছেন এক নিবিড় সম্পর্ক। এই যে পেয়ারা দেখছেন, পেয়ারা, হ্যাঁ, এটা কি ওই যে সৈয়দি পেয়ারা? সৈয়দ পেয়ারা বলে, যে এই 2টা আছে ওখানে, হাড়িভাঙ্গা। তারপর ওই দের কলাও হয় ওই যে। তারপর এই যে আমার আমরা খুব ধরে, এই একটা আমরা প্রচুর ধরে, এই যে 2টা গাছ, এই আবার ফুল আসছে, আমরা খুব হয়। তারপরে এই যে আনার, এই যে আনার, আর এই গাছে আনারটা খুবই মিষ্টি। শহরে নগরে বসবাস করা বয়স্ক নাগরিকেরা একটা সময় এসে প্রচণ্ড রকম বিষণ্ণতায় চলে যান। ছেলে মেয়ে যে যার মতো ঘর সংসার নিয়ে সরে যায়। এই সময়টাতে এদের মধ্যে অনেকেই আছে যারা ছাদ কৃষি কিংবা ছাদ বাগান করে অনেকটা ভালো আছেন। মিসেস মমতাজ তাদের মধ্যে একজন, যিনি এই ক্ষেত্রটাকে ধরে জীবনযাপন করছেন। এটাই তার আনন্দ, এটাই তার ঘর, এটাই তার সংসার। আপনার মতো এমন যদি কেউ থাকেন, তার জন্য এরকম একটি ছাদ কৃষি হতে পারে কার্যকরী ভূমিকা। ঢাকার মহাখালীর ডিওএইচএস থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এর সাথে সংবাদের সময় হলো বিরতি নেবার, আর বিরতির পর জানিয়ে ফিরব। মিয়ানমারকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উইমেন্স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে আসর। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সংস্থাটির সাথে চুক্তি সই শেষে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ। বিস্তারিত জানাচ্ছেন নাজিব বেগ। গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোট করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ব্যালট নামে যে প্রকল্প হাতে নিয়েছে, অস্ট্রেলিয়ার পর সেই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে জাপান। নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি শেষে জানানো হয়, $4.8 মিলিয়ন সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। পরে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও জাপানের রাষ্ট্রদূত। Bangladesh
is at a critical juncture in its democratic journey. এই ব্যালট প্রকল্পের অংশ হতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে এখন গণতন্ত্রের পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টা সমর্থন করে জাপান। অস্ট্রেলিয়ার পর জাপান এই প্রকল্পে সহায়তা করতে যাচ্ছে। অন্যান্য উন্নয়ন সহযোগীরাও হয়তো এগিয়ে আসবে। আশা করছি ইতিহাসে বাংলাদেশের একটি সেরা নির্বাচন আয়োজনে ব্যালট প্রকল্পটি সহায়ক হবে। এর আগে সকালে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে কথা বলেন কমিশন সচিব। জানুয়ারি থেকে 30/6/2025 তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় 9,84,356টা। এর মধ্যে আমরা 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। তিনি জানান, বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে 76,694টি। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই বিপ্লব স্মরণে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। উপজেলা পৌর বিএনপির উদ্যোগে কেজি স্কুল চত্বর এবং বনগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপণ করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এবারে রয়েছে কৃষি সংবাদ। নরসিংদীর পলাশের সুস্বাদু আনারস দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে। স্বাদ ও গুণগত মানের কারণে ঘোড়াশাল জাতের এই আনারসের রয়েছে আলাদা পরিচিতি। এই জাতের আনারসের জনপ্রিয়তা থাকায় দিন দিন বাড়ছে চাষাবাদও। তবে এবছর অনাবৃষ্টিতে ফলন কম হয়েছে। রিপোর্ট করছেন নরসিংদী থেকে সুমন রায়। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাবান এলাকায় দীর্ঘদিন ধরে ঘোড়াশাল জাতের আনারস চাষ হচ্ছে। ঔষধি গুণসম্পন্ন আনারসের চাষ প্রতিনিয়ত বাড়ছে। কৃষি বিভাগের তথ্যমতে এবছর পলাশ উপজেলায় 145 হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের আনারসের চাষ হয়েছে। মিষ্টি স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় সারা দেশেই রয়েছে ব্যাপক চাহিদা। আনারস চাষ করতেছে আমি 70 বছর ধরে। এই বছর আনারস কম, আনারস মোটামুটি মধ্যম তো রয়েছে, দাম ভালোই পাইছি। কোনো সাবা থাকে না মুখে দিলে, এবং অন্য এলাকার চাইতে অনেক সুস্বাদু আমাদের আনারসটা। রাবানে বেশিরভাগ আনারস চাষ হয় সনাতন পদ্ধতিতে। এবছর আবাদ বাড়লেও অনাবৃষ্টিতে ভালো ফলন পাননি চাষিরা। তবে ফলন কম হলেও দাম ভালো পাচ্ছেন কৃষক। উৎপাদনটা অন্য বছরের তুলনায় অনেক কম, এই কারণে আমাদের আনারসটা একটু দাম বেশি, যার কারণে আমরা ওই যারা এই বাগান কিনি, আনারস বিক্রি করি, ব্যবসায়ী যারা আছে, তারা এই বছর ওই রকম সুবিধা না আমাদের। আনারসের চাষ বাড়াতে কৃষকদের প্রযুক্তি সহায়তা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমার উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ আমরা মনিটরিং এবং বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে তারা এই ধরনের সুমিষ্ট আনারস চাষ করছে। রাবানের এই আনারস চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে ফলন বাড়ার পাশাপাশি কৃষক লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি প্রতিবাদে শরীয়তপুরের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলছে। সদর উপজেলা পরিষদ চত্বর এ মেলায় ফলদ, বনজ সহ ঔষধি বৃক্ষের চারা বিতরণ, প্রদর্শন এবং বিপণন ছাড়াও সবুজায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে সচেতনতামূলক কর্মসূচি। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে জনসংখ্যা। জনগোষ্ঠীর চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে। উজাড় হচ্ছে বনভূমি, জলবায়ু। এমন বাস্তবতায় মানুষকে সবুজায়নে যুক্ত করতে বর্ণিল শোভাযাত্রা ও বৃক্ষমেলা সহ নানা আয়োজন।
নির্বিচারে যেভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, তাতে করে যদি আমরা অন্তত প্রত্যেকে 2 থেকে 3টি করে বৃক্ষরোপণ না করি, তাহলে আসলে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো না। আমাদের দেশে যেরকম গরম হওয়ার কথা তার অতিরিক্ত বেশি গরম হয়, আবার বৃষ্টির সময় বৃষ্টি হয় না। তো এই পরিবেশ ঠিক করতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আলোচনায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে জীববৈচিত্র্য, পরিবেশ এবং বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে অধিক হারে বৃক্ষরোপণ। বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। এতে করে তাপমাত্রা যদি বেশি বেড়ে যায় তাহলে পুরো হ্যাবিটেটের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যার তাগিদ দিয়েছে প্রশাসন। প্রাণীদের জন্য প্রয়োজন, পাখিদের জন্য প্রয়োজন, থেকে শুরু করে আরো যারা বনে জঙ্গলে বসবাস করে তাদের সবার জন্যই কিন্তু গাছ প্রয়োজন। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, সবাইকে আহ্বান জানাই যে সবাই আসুন আমরা এই বর্ষায় গাছ লাগাই। নতুন প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। জানাবো খেলার খবর। প্রথমবার এএফসি ওমেন্স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বের সি গ্রুপের ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়নশিপ এবং চূড়ান্ত রাউন্ডের টিকিট নিশ্চিত হয়। মিয়ানমারে অনুষ্ঠিত সি গ্রুপের কোয়ালিফায়ার ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে। জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। 18 মিনিটে ঋতুপর্ণার পা থেকে আসে প্রথম গোল। 71 মিনিটে ঋতুপর্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশ শিবির চিন্তামুক্ত হয়। এরপর বাহরাইন তুর্কমেনিস্তানের দিনের দ্বিতীয় ম্যাচটি ড্র হলে বাংলাদেশের মূল পর্বে খেলার শেষ বাধাও দূর হয়। বাছাই পর্বের 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন দল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ওমেন্স এশিয়া কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 77 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল শ্রীলঙ্কা। স্বাগতিকদের দেওয়া 245 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 167 রানে অল আউট হয় বাংলাদেশ। পারভেজ ইমন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে এ ম্যাচে। রিপোর্ট করছেন তানভীর আহমেদ। নতুন বাংলাদেশ, কিন্তু পরিবর্তন হয়নি ম্যাচের ফল। টানা 7 ওয়ানডে হার বাংলাদেশের। ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের অভিষেকটা মধুর হলো না। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হঠাৎ করে বিবর্ণ বাংলাদেশ। উইকেট থেকে প্যাভিলিয়নে ফেরার জন্যই যেন ব্যাটিংয়ে নামেন এক এক ব্যাটার। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর পার্টনারশিপে 1 উইকেটে 100 করার পরেই ধস শুরু হয় বাংলাদেশের। মাত্র 5 রানের ব্যবধানেই প্যাভিলিয়নে ফিরেছেন 7 ব্যাটার। এরপর জাকের আলী একা লড়াই করলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না। তার 51 রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে। ওপেনার তানজিদ তামিম ইনিংস সর্বোচ্চ 62 রানের ইনিংস খেলেছেন। এর আগে টস হেরে বোলিংয়ে নেমে 2 পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। 89 রান তুলতেই শ্রীলঙ্কা হারায় 4 ব্যাটার। তবে লঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কার সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তার 6 বাউন্ডারি ও 4 ছক্কায় 106 রানের ইনিংসে 244 রান করে শ্রীলঙ্কা। ইনজুরি থেকে ফিরে পেসার তাসকিন আহমেদ 47 রান খরচায় 4 উইকেট নিয়েছেন। আরেক পেসার তানজিম সাকিব পেয়েছেন 3 উইকেট। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 মাসের জন্য চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্বে নৌবাহিনী। এরপর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি। সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের ডিবির হাতে গ্রেফতার। মানিকগঞ্জে হত্যা মামলায় হাজির করা হবে আদালতে। এবং প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলঅনলাইন.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।